আজকে আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মডেল কোশ্চেন সেট 17 এর সলিউশন শুরু করছি। মডেল কোশ্চেন সেট 17 16টা মডেল কোশ্চেন পেপার কমপ্লিট হয়ে গেছে। পেজ নাম্বার 591 পেজের যে কোশ্চেন সেট আছে তার সলিউশন শুরু করছি। তো সম্পূর্ণ 22টার সলিউশন আমরা খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে এবিডিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপার সলিউশন পেয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ক্লাসের ক্লাস 10, 11, 12 এর সমস্ত ম্যাথের বইয়ের তোমাদের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। প্লে লিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিয়েছে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি দেখো আজকের একের দাগের 1 থেকে মডেল কোশ্চেন পেপার 17, পেজ নাম্বার 591। 6 মাস অন্তর দেহ বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 4p টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? একের দাগে 1। দেখো 6 মাস অন্তর, তার সাথে পর্ব কটা? দুটো পর্ব। 4p টাকা, 4p ইন্টু 1 প্লাস, তাহলে যেহেতু দুটো পর্ব r/2 হয়ে যায়, তো 8% হারে বলা আছে, তাহলে 8/2 4 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, বাই 100 তার পাওয়ারে 2n, তাই তো। 2n কত বছরের? 2 ইন্টু 2 বছরের, 2 ইন্টু 2 হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। তাহলে বলেছে দেখো 6 মাস অন্তর, এটা 4 হয়ে গেল। আচ্ছা, এবার চক্রবৃদ্ধি সুদ যেহেতু এইটা মাইনাস 4p, হ্যাঁ, এইটা মাইনাস 4p, তাহলে 4p কমন নিলে হয়ে যাচ্ছে 1 প্লাস 4/100 তারপরে 4 মাইনাস 1, এইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কোন অপশনটার সঙ্গে ম্যাচ করছে দেখো, এখানে ম্যাচ করছে 1 প্লাস অপশন সি এর দিকে যাচ্ছে। দেখো অপশন সি, 4p ইন্টু যেটা আছে এখানে, না অপশন সি এর 2p আছে, 2p হবে না, তাহলে অপশন বি এরটাই কাটাকাটি করে করতে হবে। এইটা কেটে দিলে 4 একে 4, এটা 4 25 100, তার মানে 4p ইন্টু এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস 1 এর 25 তারপরে 4 মাইনাস 1, এইটা কাটাকাটিটা করে দিলে অপশন বিটা ম্যাচ করে যাচ্ছে। 4p ইন্টু 1 প্লাস 1/25 তারপরে 4 মাইনাস 1, এত টাকা। তাহলে অপশন বি 4p ইন্টু 1 প্লাস 1/25 তারপরে 4 মাইনাস 1, এত টাকা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দুইয়েরটা 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত? মাইনাস বি বাই এ মাইনাস অফ -2/5, তার মানে মাইনাস মাইনাসে প্লাস 2/5, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2/5। তাহলে দুইয়েরটা 2/5 আছে অপশন ডিতে, 2/5 আছে দুইয়েরটা, অপশন ডি 2/5। 3 4 5 6। আচ্ছা, প্রদত্ত চিত্রে ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, হ্যাঁ, একটা চিত্র দেওয়া আছে দেখো, এইরকম চিত্র, এবি ব্যাস ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, তাই তো। আচ্ছা, সিডি এইটা, এটা যোগ করে দেওয়া আছে, এইটা 140 ডিগ্রি। তাহলে এবিসিডি বৃত্তাংশ চতুর্ভুজ বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এই ডি কোণটা যদি 140 হয়, তাহলে বি কোণটা কত? 180 মাইনাস 140, তাহলে এটা 40 হলে তবে দুটোর সমষ্টি 180 হচ্ছে। কি করে বেরোচ্ছে? 180 থেকে 140টা বিয়োগ করে দিলেই বি বেরিয়ে যাচ্ছে। এবার যেহেতু এবি ব্যাস বলা আছে, এসিটা, এই সি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে এসিবি কোণটা, হ্যাঁ, সেই পুরোটা নয়, এসিবি কোণটা। তাহলে এবিসি একটা ত্রিভুজ, যার এই কোণটা জেনে গেলাম 40 আর এই কোণটা 90, তাহলে এই কোণটা কত? 180 থেকে এদের সমষ্টিটা বিয়োগ করে দিলেই হবে। 180 মাইনাস 9×4 = 13, 130, তার মানে 50 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোণটা। এবার কোণটা চেয়েছে এখানে, যে আচ্ছা এইটা এক্স দেওয়া আছে, এক্স এর মানটাই চেয়েছে, তার মানে এক্স এর মানটা 50 ডিগ্রি, এটাই অ্যান্সার। অপশন সি দেওয়া আছে, অপশন সি 50 ডিগ্রি, অপশন সি 50 ডিগ্রি। নেক্সট চারেরটা 18 ডিগ্রি কোণকে রেডিয়ানে প্রকাশ করলে কি হবে? সহজ অঙ্ক। এই যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু 18 ইন্টু পাই রেডিয়ান বাই 180, এটা দিলে 10 পাই রেডিয়ান, পাই বাই 10 চলে আসছে, দেখো পাই বাই 10। হ্যাঁ, তাহলে অপশন বিতে আছে পাই বাই 10।
অপশন বি π/10, অপশন বি π/10 রেডিয়ান। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। ঘনক একটার বাহু মনে করছি এ একক, অন্যটার বি একক, তাহলে আয়তন অনুপাত, তাহলে আয়তনের সূত্র a³/b³, তাহলে a³/b³ ইজ ইকুয়াল টু 8:125, তার মানে a/b কত হয়ে যাচ্ছে, 8 হচ্ছে 2 এর কিউব, 125 হচ্ছে 5 এর কিউব, তাহলে a/b 2/5, তাহলে আমরা ধরে নিচ্ছি a ইজ ইকুয়াল টু 2k আর b ইজ ইকুয়াল টু 5 কে আমরা দরকারে ধরে নিতে পারি আমাদের প্রয়োজনে। ঠিক আছে। এবার বলেছে যে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত ঘনক দুটির, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a² ইজ টু 6b²। 6a² হচ্ছে সমগ্রতলের, 6টা তল, প্রত্যেকটা বাহু স্কয়ার a² করে, তাহলে 6 তুলে দিলে a² ইজ টু b², এর মান 2k তার স্কয়ার ইজ টু 5k তার স্কয়ার, হয়ে যাচ্ছে 4k² ইজ টু 25k², k² দিয়ে ভাগ করে দিলে 4 ইজ টু 25, তাহলে 5এরটা আসছে অপশন বি তে আছে 4:25, 5এরটা অপশন বি 4:25। আচ্ছা, 6এরটা সংখ্যাগুলো মান চাওয়া হয়েছে, 6এরটা আছে 2, 4√3, 2, 4√3, 8 এর পাওয়ারে 1/3, 8 এর পাওয়ারে 1/3 মানে 8 হচ্ছে 2 এর কিউব, তার মানে 2 হয়ে যাচ্ছে 8 এর পাওয়ারে 1/3 মানে। আচ্ছা, 2√3, √4, √8, 2√3, √4, √8, আর কি আছে 32 এর পাওয়ারে 1/5, 32 এর পাওয়ারে 1/5। আচ্ছা, 32 মানে 5টা 2 এর গুণফল, 2 টু দি পাওয়ার 5 কেটে গিয়ে এটা, তাহলে এইটা সমান 2 হয়ে যাচ্ছে, 4√3টা 4√3 থাকবে, 8 মানে হচ্ছে 2 এর কিউব ইন্টু 1/3, কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, এটা 2√3, √4 মানে 2, √8 মানে 2√2, আর 32 এর পাওয়ারে 1/5 মানে 2। ঠিক আছে, 32 মানে হয় কত, 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ, ইন্টু 1/5, এটা 5 কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, 2 হয়ে গেল। তাহলে এবার যদি ছোট থেকে বড় সাজাই, সাজিয়ে নিয়ে করলেই ভালো, বা এখানে আমরা দেখতেই পাচ্ছি 2 কবার আছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 4 বার 2 আছে, সবচেয়ে বেশি বার আছে, হ্যাঁ, তাছাড়া কোনোটা রিপিট নেই, এটা 4√3, 2√3, 2√2, তাহলে 2টা সবচেয়ে বেশি বার আছে। তাহলে সংখ্যাগুরু মান, এখানে তথ্যের সংখ্যাগুরু মান সিম্পলিফাই করার পর এই তথ্যের সংখ্যাগুরু মান 2 কিন্তু অপশানে দেয়া নেই, অপশানে 2 দেয়া নেই, তাহলে 2 যেহেতু অপশানে নেই, 2 এর মানে কোনোটা, যে এইটা থাকলেও 2, 2 থাকলেও 2, এইটা থাকলেও 2, √4 থাকলেও 2, 32 এর পাওয়ারে 1/5 থাকলেও 2, সবই 2। তাহলে এইগুলোর মধ্যে, আচ্ছা, 8 এর পাওয়ারে 1/3টা দেওয়া আছে, 8 এর পাওয়ারে 1/3 মানে 2, এই যে 8 এর পাওয়ারে 1/3, 8 মানে 2 কিউব, তার পাওয়ারে 1/3, তার মানে 2 কিউব ইন্টু 1/3, কেটে গিয়ে সেই 2ই আসছে, 2 সংখ্যাগুলো মান, এটা থেকে এইটা আসছে, তার মানে ঘুরে গিয়ে আগের পাওয়ারে 1/3টা নেওয়া যাবে। এটা কোন অপশনে আছে, অপশন এ, 8 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, দেখো 2 এর দাগের শূন্যস্থান পূরণ করা। দুইয়ের দাগের 1-এর শূন্যস্থান পূরণের অঙ্ক। যে সংস্থা বা ব্যক্তি ধার দেয়, যে সংস্থা বা ব্যক্তি ধার দেয় তাকে উত্তমন্য বলা হয়, আর যে ধার নেয়, হ্যাঁ, তাকে অধমন্য বলা হয়, অধ। ঠিক আছে। আচ্ছা, এরপর কি দেওয়া আছে, x-2 x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান, তাহলে x-2 কি বলেছে, x-2 না x+2, আর x+2 যেহেতু মধ্য সমানুপাতি, তাহলে এইটা বাই x, x বাই x-3, এইটা, এই যে x+2 আর x-3 মধ্য সমানুপাতি মানে কি, এইটা বাই x, x বাই x-3, সেই জন্য x+2 আর x-3 মধ্য সমানুপাতি হচ্ছে। তাহলে কোনাকুনি গুণ করলে যে x+2 ইন্টু x-3 ইজ ইকুয়াল টু x², বা x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, x²টা বাঁ দিকে আনছি মনে করো, 0 হয়ে গেল, এইটা কেটে গেল, বা মাইনাস 3x
প্লাস 2x মাইনাস সিক্স সমান 0 বা মাইনাস এক্স সমান 6, তাহলে x সমান -6 হয়ে যাচ্ছে, x সমান -6। তাহলে শূন্যস্থানে হবে দুইয়েরটা -6 3 4 5 6। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুর দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুর সর্বদা অনুপাতের সঙ্গে সমান। পরিসীমার অনুপাতটা অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে, ঠিক আছে। এই একটা সদৃশ ত্রিভুজ, এই একটা সদৃশ ত্রিভুজ, এর সঙ্গে এর অনুপাত যেটা, এর সঙ্গে এর অনুপাত সেটা, এর সঙ্গে এর অনুপাতগুলোতে কি হবে, এর সঙ্গে পরিসীমার অনুপাতটা সমান হয়। তাহলে অনুপাতের সঙ্গে সমান, অনুপাতের সঙ্গে সমান, হ্যাঁ, অনুপাতের সমান। আচ্ছা, এবার একটা যে 5/sec² থিটা প্লাস, এরপরে যেটা আছে 5/sec² থিটা প্লাস 2/1 প্লাস cot² থিটা। 5/sec² থিটা প্লাস 2/1 প্লাস cot² থিটা, এটা দেওয়া আছে 5/sec² থিটা প্লাস 2/1 প্লাস cot² থিটা, তাই তো, প্লাস 3 sin² থিটা আছে, আবার প্লাস 3 sin² থিটা, প্লাস 3 sin² থিটা। তাহলে 1/sec মানে cos, হ্যাঁ, তাহলে 5 cos² থিটা প্লাস এটা 2/1 প্লাস cot² থিটা কি হয়, cosec² থিটা ইকুয়াল টু 1 প্লাস cot² থিটা। তাহলে এটা cosec² থিটা প্লাস 3 sin² থিটা, 5 cos² থিটা এখানে, তাহলে 2/cosec² থিটা, 1/cosec মানে কি sin, তাহলে এটা উপরে চলে গেলে 2 sin² থিটা প্লাস 3 sin² থিটা। এটা হয়ে যাচ্ছে 5 cos² থিটা প্লাস 5 sin² থিটা। তাহলে 5 কমন নিলে sin² থিটা প্লাস cos² থিটা 1 হয়ে যাচ্ছে, আমরা 1 বসিয়ে দিচ্ছি একবারে, 5 × 1 5, তাহলে 5 রেজাল্ট আসছে, 4 5, ঠিক আছে। পাঁচের একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 4:5। একটা শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা, শঙ্কুর উচ্চতা আমরা মনে করছি উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত আছে 4:5, আমরা মনে করছি উচ্চতা 4k আর তির্যক উচ্চতা 5k, ঠিক আছে, এই দুটো ধরা হলো। তাহলে h সমান 4k আর l = 5k, ঠিক আছে, h = 4k আর l = 5k। তাহলে তাদের উচ্চতা ও ব্যাসের অনুপাত কত? তাহলে আমরা ব্যাসটা, তাহলে তাহলে আমরা কি জানি যে h² প্লাস r² সমান l² হয়। তাহলে h এর মান কত, 4k, তাহলে 4k তার স্কয়ার, ঠিক আছে, 4k তার স্কয়ার প্লাস r² h এর মান 5k তার স্কয়ার, বা r² সমান কত, এটা 5 5 25 k², আর 4k² ডান দিকে গেলে -16k², তাহলে r² সমান 9k²। তাহলে r সমান পজিটিভটা এখানে 3k হয়ে যাবে, r = পজিটিভ মানটা 3k। তাহলে উচ্চতা ও ব্যাসের অনুপাত, তাহলে 2r সমান কত, 2 × 3k মানে 6k হয়ে যাবে। তাহলে উচ্চতা h is to 2r, এটা চেয়েছে h এর মান 4k is to 6k, 2k দিয়ে ভাগ করলে 2:3, উচ্চতা ও ব্যাসের অনুপাত 2:3। পাঁচের উচ্চতা ও ব্যাসের অনুপাত 2:3, ঠিক আছে। 6-এরটা, তাহলে x বার দেওয়া আছে x1 প্লাস x2 প্লাস ... প্লাস xn/n, তবে ab x1 ab x2 ab x3 ... ab xn এর গড় কত হবে, সহজ অঙ্ক। আচ্ছা, এটা দেয়া আছে x বার x1 প্লাস x2 প্লাস ... প্লাস xn/n, তাহলে n x বার সমান কত, x1 প্লাস x2 প্লাস ... প্লাস xn, এইটা, হ্যাঁ। আচ্ছা, এবার এখানে যে মানটা চেয়েছে এদের গড় কত, তাহলে যাদের গড় যে ab x1 প্লাস ab x2 প্লাস ... প্লাস ab xn, এদের গড় চাইছে মানে বাই n, তাই তো, nটা n বার আছে, 1 2 x2 x1 এর 1 x2 এর 2 xn এর মানে nটা নাম্বার আছে, হ্যাঁ।
আচ্ছা, এবার এবি এক্স থ্রি দেওয়া আছে, আমরা এটা এখানটা এবি এক্স থ্রি লিখে এরপর কিছু নেই হয়, তার মানে এবি এক্স থ্রি আছে। এইখানটা প্রত্যেকটা পদ থেকে যদি এবি কমন নেওয়া যায়, প্রত্যেকটা উপরে লবে প্রত্যেকটা পদে এবি আছে, এবিটা কমন নিয়ে নিচ্ছি। এবি কমন নিলে হয়ে যাচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন বাই এন। তাহলে এই মানটা কত, এখান থেকে আসছে এক্স বার, তার মানে এইটা হয়ে যাচ্ছে এবি এক্স বার। ঠিক আছে, এবি এক্স বার। তাহলে এখানে বলেছে যে এর গড় হবে ড্যাশ, এর গড় হয়ে যাচ্ছে এর গড় হয়ে যাচ্ছে এবি এক্স বার। তাহলে শূন্য স্থানে এবি এক্স বার। ঠিক আছে, 2 এর দাগে হয়ে গেল। দেখো নেক্সট 3 এর দাগে যাব। তিনের দাগে কি থাকে, সত্য মিথ্যা থাকে, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। অংশেরই কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত A:B:C এবং নিয়োজিত সময়ের অনুপাত X:Y:Z। মূলধনের অনুপাত A:B:C, নিয়োজিত সময় X:Y:Z, তাই তো, এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে বলছে তাদের লাভের অনুপাত হবে, আমরা কি করি যে 1 মাস হিসেবে মূলধন যখন বের করি, 1 মাস হিসেবে মূলধন যখন বের করি ভিন্ন ভিন্ন সময়ের জন্য থাকে, তাহলে ওই যে মাসের সঙ্গে কোন মাসে কতটা এটা গুণ করি, তাই তো। তাহলে এক্ষেত্রে লাভের অনুপাত বের করার জন্য এইটা হয়ে যাবে AX:BY:C, এটা আলটিমেট গুণ করে যখন একটা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়ে যদি অনুপাত হিসেবে প্রকাশ করে, সেই এক্সাক্ট এইটাই চলে আসবে। সাপোজ এটা AK BK CK ধরলাম, এটা XL YL ZL ধরলাম, তারপর সেপারেট গুণ করে করে একই চলে আসবে, এইটাই আসবে। তাহলে এইভাবে AX:BY:CZ। ঠিক আছে, এটাই দেওয়া আছে, তার মানে প্রথমটাই সত্য, 2 এরটা। তাহলে প্রথমটা সত্য হয়ে গেল। পরেরটা কি বলেছে, x³ প্রপোর্শনাল y এর ঘনমূল হলে, তাহলে x³ প্রপোর্শনাল 3 এইটা, তাহলে x³ প্রপোর্শনাল y⁻1/3, তাহলে x³ সমান ky⁻1/3। ঠিক আছে, x³ = ky⁻1/3, এটা আমরা সম্পর্কটা পেয়ে যাচ্ছি। তাহলে y সমান কত, y⁻1/3 সমান এই যে 1/k x³। এবার উভয় দিকে যদি আমরা y⁻1/3 আছে এটাকে কিউব করি, তবে y পাবো। এটা 1/k তার কিউব, তারপর কিউব করতে হবে, তবে এইটা y এর পাওয়ারে 1/3 আর 3 গুণ হয়ে কেটে যাচ্ছে, এটা 1/k এর পাওয়ারে কিউব আর k x⁻3 থেকে 9 হয়ে যাচ্ছে। তাহলে y কেটে গেল, y প্রপোর্শনাল টু এইটা কনস্ট্যান্টটা তুলে দিলে x⁹ হয়ে যাচ্ছে, y প্রপোর্শনাল টু x⁹। কি দেওয়া আছে, ও দেওয়া আছে y প্রপোর্শনাল টু x⁶, তাই তো, y প্রপোর্শনাল টু x⁶ দেওয়া আছে। কিন্তু এটা x³ আছে, এটা সত্য হতো যদি x² প্রপোর্শনাল টু এটা থাকতো। এইটা দেওয়া আছে, তাহলে x³ সমান y এর পাওয়ার 1/3, x³ = k y এর পাওয়ার 1/3, তাহলে y এর পাওয়ার 1/3 = 1/k x³। উভয় দিকে এই যে পাওয়ারে 1/3 তাড়ানোর জন্য কিউব করা হলো, আলটিমেট চলে আসছে এইটা 3 বার নিলে x³ x পাওয়ারে 3 + 3 + 3 9 চলে আসবে। কিন্তু এটা দেওয়া আছে x এর পাওয়ারে 6 বলে সেটাকে সত্য বলা আছে, এটা কিন্তু মিথ্যা হবে। সত্য হতো যদি x এর পাওয়ারে 9 হতো, তাহলে সত্য হতো, বা এইখানটা যদি x এর পাওয়ারে x² হতো তখনও কিন্তু সত্য হয়ে যেত। নেক্সট 3এরটা কি বলেছে দেখো, 3এরটা কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে বলেছে। আমরা জানি কোনো বৃত্তের দুটো জ্যা সমদূরবর্তী হলে, কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই যে দুটো জ্যা এইখানে আছে, এইটা
এটা এটা দূরত্ব আর এটার দূরত্ব সমান, ঠিক আছে? এটা দুটো দূরত্ব সমান হলে সেই জ্যা দুটো দৈর্ঘ্য সমান হবে, কিন্তু তারা যে সমান্তরাল হবে এইরকম একটা জ্যা হতে পারে, এইরকম একটা জ্যা থাকতে পারে যার দূরত্বটা এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান, তাহলে এরা তো সমান্তরাল হলো না। তাহলে কোনো বৃত্তের দুটো জ্যা কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী হলে তারা দৈর্ঘ্য সমান হবে, সমান্তরাল কিন্তু না হতে পারে। এখানে সমান্তরাল হবে বলে দিয়েছে, তাই এটা মিথ্যা। মিথ্যা। আচ্ছা, সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের চেয়ে বড় হয়। আচ্ছা, সূর্য আমরা সকালবেলা খেয়াল করবে, সকালে যে সূর্য উঠছে তার মানে যে কোণটা আছে সেই কোণটা 0 ডিগ্রির কাছাকাছি আছে, প্রথমে 5 ডিগ্রি 10 ডিগ্রি ভাবে বাড়ছে, বাড়তে বাড়তে 90 ডিগ্রিতে যখন আসছে সূর্যের মাথার ওপর, তখন ছায়া দৈর্ঘ্য 0, অর্থাৎ সকালে ছায়া দৈর্ঘ্য অনেক বেশি হয়, কোণ যখন কম ছায়ার দৈর্ঘ্য বেশি। কোণের মান যখন 45 ডিগ্রি তখন দণ্ডের দৈর্ঘ্য বা মানুষের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হয়। হ্যাঁ, মানে যেটার দৈর্ঘ্য যেটার হাইট তার দৈর্ঘ্য সমান হয় 45 ডিগ্রি অবস্থায়। যেই 45 ডিগ্রি থেকে বেড়ে 46 হয়ে গেল বা তার বেশি হয়ে গেলো, সেই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে বা মানুষের দৈর্ঘ্য হচ্ছে ছায়ার দৈর্ঘ্য কমতে থাকে। যেমন যখন 60 ডিগ্রি তখন দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে বা কোষ্ঠের দৈর্ঘ্য হচ্ছে ছায়ার দৈর্ঘ্য ছোট হবে, ঠিক আছে? 30 ডিগ্রি অবস্থায় ছায়ার দৈর্ঘ্য বড় হয়, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে। তাহলে এখানে বলা আছে যে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের চেয়ে বড় হয়, বড় হয় না, এটা ছোট হয় 60 ডিগ্রি হয়ে গেলে। তাহলে এখানে বড় হয় বলেছে, তাই মিথ্যা এটা। আচ্ছা, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এটা একটা অর্ধগোলক যার ব্যাসার্ধ আর একক, তার মানে এইখান থেকে এই দিকটা আর এইটা সমান, দুদিকটা, ঠিক আছে? এটা সমান। যে শঙ্কু সর্বাধিক কাটা যাবে, শঙ্কুটা এইরকম হবে, এইটা শঙ্কু, তাহলে সেই শঙ্কুটার ব্যাসার্ধ কত হচ্ছে, সেই শঙ্কুটার ব্যাসার্ধ আর একক হয়ে যাচ্ছে, হাইটটাও আর একক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বলছে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচের জায়গাতেও আর বসবে, এইটা সেই শঙ্কুর আয়তন। 1/3 পাই, তার মানে 1/3 পাই আর কিউব হয়ে যাচ্ছে, 1/3 পাই আর কিউব। তাহলে এখানে বলেছে শঙ্কুর আয়তন 3 পাই আর কিউব, 3 পাই আর কিউব না, 1/3 পাই আর কিউব। যেহেতু 3 পাই আর কিউব বলা আছে তাই এটা মিথ্যা। 6টা 5 3 9 6 7, 5 3 9 6 7 এই রাশি তথ্যের কি চেয়েছে? 5 3 9 6 7 এই রাশি তথ্যের যা আছে গড় ও মধ্যমার মান। তাহলে গড়টা প্রথমে কত? গড় মানে সবগুলোর যোগফল বাই যে কটা সংখ্যা আছে সে কটা। তাহলে 5 3 9 6 7 5টা সংখ্যা আছে, তাহলে গড়টা কত? 5 3 9 6 7 বাই 5, যোগফলটা কত হচ্ছে? নিচে 5, 9 এর সাথে 16, 16 হচ্ছে 22, 22 এর 3 25 এর 5 30 বাই 5, গড় হয়ে যাচ্ছে 6। মধ্যমা নির্ণয়ের জন্য ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি 3 5 6 7 9, এদিকে দুটো মান বিজোড় সংখ্যক পদ, তার মানে মাঝের পদ একটা থাকবে সেটাই মধ্যমা। বিজোড় সংখ্যা, টোটাল বিজোড় সংখ্যক পদ আছে, মাঝের পদ একটা থাকবে সেটাই মধ্যমা। তাহলে এদিকে দুটো পদ, এদিকে দুটো পদ, মাঝের পদ এইটা 6, তাহলে মধ্যমা 6। তাহলে গড়ও 6 মধ্যমাও 6। এখানে কি বলেছে? গড় ও মধ্যমার মান সমান, হ্যাঁ এটা সত্য, ঠিক, দুটোই 6 6 করে আসছে। আচ্ছা, নেক্সট দেখো, এবার 4 দাগে চলে যাচ্ছি। 591 পেজে মডেল কোশ্চেন পেপার 17 সলিউশন চলছে। 16টা মডেল কোশ্চেন পেপারে সম্পূর্ণ সলিউশন হয়ে গেছে, 22টা মডেল কোশ্চেন পেপার, এইটার পর আর 5টা আছে, 17 18 19 20, 17 চলছে, 18 19 20 21 22 5টা। খুব তাড়াতাড়ি আমরা সলিউশন কমপ্লিট করে দেবো। তো আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিতে, ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি, দেখো 4 দাগে 2 নাম্বার করে যে প্রবলেমগুলো আছে তার সলিউশন। 4 দাগে 1 বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়, মূলধন নির্ণয় করে। একদমই সহজ অঙ্ক। আমরা মূলধন ধরে নিচ্ছি x টাকা, ধরি মূলধন, এখানে সময়টা 1 বছর, ঠিক আছে? আচ্ছা, ধরি মূলধন সমান x টাকা, সময় 1 বছর,
তাহলে এবার 4% থেকে 3.34% হয়েছে, 60 টাকা কম হয়েছে। তাহলে 4% হারে এই টাকার সুদ বের করবো, আর 3.34% হারে এই টাকার একটা সুদ বের করবো। দুটোর বিয়োগফলটা ইকুয়াল টু 60। বা আবার অনেকে এইভাবেও করতে পারে যে সুদের হার কতটা কমছে, এই যে 4 থেকে 3.34 বিয়োগ করে নিতে পারে, এতটা কমছে সুদের হার। এই বিয়োগফলটা করে নিল, যেটা হলো এবার এক্স টাকার যে বিয়োগফলটা, মনে করো আমি 1/4 ধরছি, মনে করো, তাহলে এক্স টাকার এত পার্সেন্ট হারে 1 বছর সুদ বের করলো, সেইটা ইকুয়াল টু 60। এটা করলেও হবে, ঠিক আছে। আমি প্রথম প্রসেসটাই করছি। তাহলে 4% হারে এক্স টাকার 1 বছরের সুদ, 4 ইন্টু এক্স ইন্টু 1/100 এত টাকা, সমান 4x বাই 100 টাকা। আর 3.34% হারে এক্স টাকার 1 বছরের সুদ, সমান 3.34 ইন্টু এক্স ইন্টু 1/100 এত টাকা, সমান, তাহলে 3 4 12 আর 3 15, এটা 15x হয়ে যাচ্ছে, আর এটা নিচে 4 চলে আসবে, 400, এইটা হয়ে যাবে। তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে যেটা, এই যে 3.34, এইটা ক্যালকুলেশনটা এইটা হলো, 3.34 মানে 15/4 ইন্টু এক্স ইন্টু 1/100, এইটা। এখান থেকে তো 4টা নিচে চলে আসবে, এখান থেকে 15x/4টা নিচে এসে 100-র সঙ্গে গুণ হবে, 400 হয়ে যাবে। শর্ত অনুসারে হয়ে যাচ্ছে যেটা, তাহলে এই মানটা বেশি, 4% হারে, এইটা তো 3.34, 3 পয়েন্ট সামথিং, তাহলে যেখানে সুদের হার বেশি সেখানেই সুদটা বেশি হবে। আচ্ছা, তাহলে শর্ত অনুসারে 4x/100 মাইনাস 15x/400 সমান 60, বা 400, 4 4 4 16x মাইনাস 15x সমান 400, বা এটা বিয়োগ করলে x ইজ ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে 4 6 24, 0 0 0, 3টে শূন্য, একটা শূন্য, দুটো, 3টে শূন্য, 4 6 24। তাহলে x এর মান চলে আসছে 24,000। হ্যাঁ, এখানে কি বলেছে যে ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো, অতএব ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। অ্যান্সারটা লিখবে অতএব ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। স্টেটমেন্টগুলো লিখতে হবে প্রত্যেকটা অঙ্কে। 1-এর দাগেরটা হয়ে গেছে, 2-এর দাগের। একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর x/2% হারে বাড়ে। যদি বর্তমান জনসংখ্যা xy হয়, তবে 2x বছর পর জনসংখ্যা কত হবে? আচ্ছা, গ্রামের জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা xy এতজন, বর্তমান জনসংখ্যা ইজ ইকুয়াল টু x ইন্টু y এতজন। জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার সমান x/2%, ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধির হার x/2%। আচ্ছা, সময় 2x বছর, সময় সমান 2x বছর, ঠিক আছে। তাহলে 2x বছর পর জনসংখ্যা হবে, অতএব 2x, এটা কি, প্রতি বছর জনসংখ্যা x/2% হারে বৃদ্ধি পায়। এটা কি, সমহার বৃদ্ধির অঙ্ক, সমহার বৃদ্ধির অঙ্ক। তাহলে সূত্র প্রয়োগ করবো ওটাই, 2x বছর পর জনসংখ্যা হবে, বর্তমান জনসংখ্যা xy জন, 1 প্লাস r/100, r মানে x/2/100, তারপরে 2x এতজন। এবার এটাকে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই, ঠিক আছে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে xy ইজ ইকুয়াল টু, বেশি কিছু ক্যালকুলেশন করার নেই এখানে, xy ইন্টু 1 প্লাস এই 2টা নিচে চলে আসবে, 2টা নিচে চলে আসে, 100 ইন্টু 2 200, তারপরে 2x এতজন, ঠিক আছে। এইটাই হচ্ছে 2x বছর পর জনসংখ্যা। নেক্সট দেখো 3-এরটা। কে এর মান কত হলে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণে বীজ দেয় বাস্তব ও সমান হবে। তাহলে 3k প্লাস 1x স্কোয়ার, 3k প্লাস 1x স্কোয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 1x, 2 ইন্টু k প্লাস 1x প্লাস k ইজ ইকাল টু 0।
তাহলে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপকটা 0 হয়, নিরূপক। ঠিক আছে, ax স্কোয়ার প্লাস bx এই একটা সমীকরণ যদি হয়, এর নিরূপকের মান কত? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর নিরূপকের মান হয়ে যাচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac, এইটা এর নিরূপক। ঠিক আছে, b স্কোয়ার মাইনাস 4ac টা নিরূপক। আচ্ছা, বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক কত? অতএব নিরূপক b স্কোয়ার মানে 2 ইন্টু k প্লাস 1 b স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 3k প্লাস 1 ইন্টু k ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 4 ইন্টু k প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4k ইন্টু 3k প্লাস 1। ঠিক আছে, এইটা এটা ব্র্যাকেট ক্লোজ হবে, ইজ ইকুয়াল টু 4 ইন্টু k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3 4 12 k স্কোয়ার মাইনাস 4k ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k সমান মাইনাস 8k স্কোয়ার প্লাস 4k প্লাস 4। ঠিক আছে, এইটা আসছে। তাহলে শর্তানুসারে নিরূপক 0 হয় তো, বীজদ্বয় যেহেতু বাস্তব ও সমান, শর্তানুসারে এইটাকে 0 করলে মাইনাস 8k স্কোয়ার প্লাস 4k প্লাস 4 সমান 0, বা মাইনাস 4 যদি কমন নিয়ে নেই 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 সমান 0 হয়ে যাবে। তাহলে এইটা 0 বাই, এইটা যদি ওদিকে নিয়ে যাই 0 বাই মাইনাস 4 মানে 0ই হবে, হ্যাঁ, বা 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 সমান 0, বা 2k স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1k মাইনাস 1 সমান 0। ঠিক আছে, এইখানটা যদি ওপরটা একটু মুছে ক্যালকুলেশনটা করি, তাহলে বা 2k স্কোয়ার মাইনাস 2k মাইনাসে মাইনাসে প্লাস k মাইনাস 1 সমান 0, বা 2k কমন নিলে k মাইনাস 1 প্লাস 1 কমন নিলে k মাইনাস 1 সমান 0, বা k মাইনাস 1 কমন আর 2k প্লাস 1 সমান 0। অতএব k মাইনাস 1 সমান 0 বা k সমান 1। আবারও কি হয়ে যাবে, আবার 2k প্লাস 1 সমান 0 বা 2k সমান মাইনাস 1 বা k ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, এইটা চলে আসছে। হ্যাঁ, এখানে কি বলেছে, বলেছে k এর মান কত হলে, k এর মান চেয়েছে, অতএব k এর মান 1 মাইনাস হাফ, অতএব k এর মান 1 মাইনাস হাফ হলো। 3-এর দাগে হয়ে গেছে, এবার 4-এর দাগে চলে যাচ্ছি। তুলনামূলক এই কোশ্চেন সেটটা একটু সহজ দিয়েছে, আগের গুলো হচ্ছে। আচ্ছা, x প্রপোর্শনাল টু y কিউব, x সমান 16 y সমান 2, 4 x প্রপোর্শনাল টু y কিউব দেয়া আছে। ঠিক আছে, তাহলে x সমান আমরা ky কিউব ধরে নিই, এখানটা লিখবে k অশূন্য ভেদ ধ্রুবক, অবশ্যই লিখতে হবে k অশূন্য ভেদ ধ্রুবক, এটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, x সমান 16 আর y সমান 2 হলে, x সমান 16 y সমান 2 হলে কি হয়ে যাচ্ছে, x সমান 16 ইজ ইকুয়াল টু k ইন্টু 2 কিউব। ঠিক আছে, তাহলে k সমান কি হয়ে যাচ্ছে 16 বাই 2 কিউব মানে 8, বা k সমান 2, এটাকে 1 নাম্বার দাও। একে k সমান 2 বসালে পাই, কি পাচ্ছি, k সমান 2 বসালে পাচ্ছি x ইজ ইকুয়াল টু 2y কিউব, এটা পেয়ে যাচ্ছি x ইজ ইকুয়াল টু 2y কিউব। সাপোজ এটাকে 2 নাম্বার দিলে, ঠিক আছে। এবার বলছে x সমান 54 হলে y এর মান, 2-এ x সমান 54 বসিয়ে পাই, 2-এ x সমান 54 বসিয়ে পাই, অর্থাৎ 2 নম্বর সমীকরণে x সমান 54 বসাচ্ছি। তাহলে x সমান 54 বসালে 54 ইজ ইকুয়াল টু 2y কিউব, বা y কিউব সমান 54 বাই 2, বা y কিউব সমান 27, বা y কিউব সমান 27 কি চেয়েছে, y এর মান চেয়েছে y এর মান। আচ্ছা, y কিউব সমান 3 এর কিউব, তাহলে y সমান 3, অ্যান্সার লিখে দেবে y এর মান 3, y এর মান 3। ঠিক আছে, এটা অ্যান্সার লিখবে। হলো, প্রসেসটা দেখে নাও।
5-এরটা। আচ্ছা, পাশের চিত্রে একটা চিত্র দেওয়া আছে। পাশের চিত্রে বিএডি কোণ 60 ডিগ্রি, এবিসি 80 ডিগ্রি, এইরকম একটা চিত্র আছে। হ্যাঁ, একটা বৃত্ত আছে, এখান থেকে এইটা এইটা গিয়ে এইখানে কাট করছে, আবার এইটা গিয়ে এইখানে এ করছে। ঠিক আছে, এইরকম একটা চিত্র মোটামুটি। এ বি সি ডি, এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি, পি কিউ, এইটা পি, এইটা কিউ। ঠিক আছে, আচ্ছা, এই কোণটা আছে, এই কোণটা 60, এই কোণটা 60, এই কোণটা 80। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছে। এখান থেকে চিত্রে বিএডি কোণ 60 ডিগ্রি, চিত্রে কোণ বিএডি সমান 60 ডিগ্রি বলেছে, এবং আর কোন কোণ বলা আছে? বিএডি কোণ 60 ডিগ্রি, এবিসি কোণ 80 ডিগ্রি। কোণ এবিসি সমান 80 ডিগ্রি। আচ্ছা, বলছে ডিপিসি আর বিকিউসি। ডিপিসি ডিপিসি এই কোণটা চাই আমাদের, আর বিকিউসি এই কোণটা চাই, তাই তো? চাইছে এখানে ডিপিসি আর বিকিউসি এই দুটো কোণ চাইছে। অনায়াসে দেখো, এই যে এবিসি ত্রিভুজ থেকে, এবিপি ত্রিভুজ থেকে এবিপি এর দুটো কোণ জানা। ত্রিভুজ এবিপি থেকে যেটা পাচ্ছি, এবিপি একটা ত্রিভুজ, তো তার মধ্যে এই একটা কোণ, এই একটা কোণ, দুটো জানা। তাহলে অজানা কোণটা হচ্ছে এপিবি কোণ। কোণ এপিবি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টি 60 প্লাস 80 সমান 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোণটা। তাহলে 40 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ, এপিবি চেয়েছে তো এখানে, যেটাই এপিবি সেটাই ডিপিসি। হ্যাঁ, শেষে আনসারটা লিখে দিচ্ছে ডিপিসি। এবার এই যে এটা, এই এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ভালো করে দেখো, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এডিসি কোণটা কত হবে? এডিসি কোণ, এর বিপরীত কোণটা 80, তাহলে এডিসি কোণটা হবে 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোণটা, এইটা 100 ডিগ্রি। এবার এডিকিউ, ত্রিভুজ এডিকিউ এর, তাহলে এবার এডিকিউ ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ জানা। অজানা কোণ কিউ কোণটা, তাহলে কিউ কোণটা কত? কোণ একিউডি সমান ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, সেটা থেকে জানা দুটো কোণের সমষ্টিটা বিয়োগ করছি, 100 প্লাস 60 সমান 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 20 ডিগ্রি এসে গেল। অতএব বিকিউসি বলেছে, অতএব এখানে হচ্ছে ডিপিসি। অতএব কোণ ডিপিসি, যেটাই ডিপিসি সেটাই এপিবি আর ডিপিসি একই কোণ। ডিপিসি সমান 40 ডিগ্রি। ঠিক আছে, আর একিউডি আমাদের বেরিয়েছে 20, একিউডি 20, তাহলে এখানে হয়ে যাচ্ছে একিউডিটাই বিকিউসি, আর বিকিউসি সমান 20 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো, এটা 5 হয়ে গেল, 6-এরটা। বলছে, এখানে বলেছে যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের এ বিন্দুতে এটি স্পর্শক বিসি ব্যাসের বর্ধিতাংশকে টি বিন্দুতে ছেদ করে। ও কেন্দ্রীয় বৃত্তের বিসি ব্যাসের, এখানে এটা বি, ও কেন্দ্র মনে করো, এটা সি। ঠিক আছে, এই বিন্দুতে স্পর্শকটা
এই বিন্দুতে যেটা স্পর্শক, এটি স্পর্শক, সেটা এরা টি বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, এই বিন্দুতে মনে করো স্পর্শক, এই স্পর্শকটা গিয়ে এখানে টি বিন্দু, এটা এ বিন্দু। ঠিক আছে, তাহলে এইটা আমরা যোগ করতে পারি, বা আমাদের দরকার হলে এটাও যোগ করতে পারি। দুটোই যোগ করে রাখলাম, যে কোনো একটা কাজে লাগবে। ও কেন্দ্রবৃত্তের এখানে তাহলে দেয়া আছে এবিসি 25 ডিগ্রি, এটিবি কত? এবিসি 25, আর সহজ অঙ্ক, এটা 25 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তের টি বিন্দুতে এটি স্পর্শক। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তের টি বিন্দুতে এটি স্পর্শক। এবার বিসি ব্যাসের বর্ধিতাংশ স্পর্শককে টি বিন্দুতে ছেদ করে। বিসি ব্যাসের বর্ধিতাংশ স্পর্শক এটিকে টি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, টি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবার এরপর টি বিন্দুতে ছেদ করে এবিসি কোণ সমান 25 ডিগ্রি। কোণ এবিসি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি, অর্থাৎ এবিসি এই কোণটা দেখো। এবার ত্রিভুজ এবি ওতে চলে যাও, ত্রিভুজ এবি ও এর, তাহলে ও এ সমান ওবি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে ও এটা আর ওবিটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। মানে এই বাহুটার ও এর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, আর ও বির বিপরীত কোণ এ কোণ। তাহলে ও এ বি সমান, অতএব ও এ বি সমান ও বি এ সমান 25 ডিগ্রি। ঠিক আছে, আবার তাহলে এই কোণটা 25 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আবার ও এ পারপেন্ডিকুলার টু এটি, মানে বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়, তাহলে ও এটা এটির ওপর লম্ব, তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 90 ডিগ্রি, তাই তো? অতএব কোণ ও এটি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ও এটি 90 ডিগ্রি। তাহলে এই যে কোণ বিএটি পুরো কোণটা, তাহলে বিএটি এই কোণটার মাপ কত? বিএটি পুরোটা, এটা হচ্ছে 25 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 115 ডিগ্রি। পুরোটা হয়ে যাচ্ছে 115 ডিগ্রি বিএটিটা। এবার ত্রিভুজ এবিটি এর কোণ বিটিএ সমান কত হবে? এটা এবিটিটা একটা ত্রিভুজ যা তিনটে কোণ, একটা হচ্ছে এ কোণটা, একটা বি কোণটা, একটা টি কোণটা। তার মধ্যে পুরো এ কোণটার মান আমরা জানি, বি কোণটা জানি, টি কোণটা কি করে বের করবো? 180 থেকে এদের সমষ্টিটা বিয়োগ করে দেবো। 180 মাইনাস বি কোণটা 25 ডিগ্রি, আর পুরো এ কোণটা হয়ে যাচ্ছে 115 ডিগ্রি, এখানে নির্ণয় করা আছে। ইকুয়াল টু 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি হয়ে যাচ্ছে টি কোণটার মান। হ্যাঁ, এবার এখানে কি হিসেবে উল্লেখ করা আছে? এখানে উল্লেখ করা আছে যে এটিবি, যেটাই বিএটি অতএব সেটাই এটিবি। অতএব কোণ এ টিবি এর মান 40 ডিগ্রি। ঠিক আছে, 6 হলো। নেক্সট 7 কি বলছে দেখো, বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ, উক্তিটি ঠিক না ভুল? উপযুক্ত কারণ দাও। একদমই সহজ। বর্গক্ষেত্র ছবিটা আঁকবে প্রথমে, স্কেল পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে। এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা রম্বস, আর এইটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে এই রম্বস এবং বর্গক্ষেত্র বিষয়টা কি? মনে করো প্রত্যেকটা বাহু এরও 4টে বাহু 5 সেমি করে, এরও 4টে বাহু 5 সেমি করে, বর্গক্ষেত্র এবং রম্বসের বাহুগুলো সমান হয়। কন্ডিশনটা হচ্ছে এই দুটো কি দেখতে একই রকম? কোনোভাবেই একই রকম দেখতে না, কারণ এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, কিন্তু এর কোণগুলো 90 ডিগ্রি নয়। একটা বর্গক্ষেত্র কখন আমরা বর্গক্ষেত্রের সংজ্ঞাটা তখনই আসে যে রম্বসের প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বা একটি কোণ হলে অটোমেটিক্যালি হয়ে যাবে। রম্বসের একটি কোণ 90 ডিগ্রি হলে সেটা বর্গক্ষেত্র হয়, একটা কোণ হলে অটোমেটিক 4টি হয়ে যায়। বা রম্বসের প্রতিটি কোণ যখন 90 ডিগ্রি হয় সেটি একটি বর্গক্ষেত্র। তাহলে কোণের বিষয়টা তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং দেখতে একই রকম হচ্ছে না। আচ্ছা, রম্বস
এবং বর্গক্ষেত্র কোনোভাবেই সদৃশ নয়। ঠিক আছে, উভয়েরই কিন্তু বাহুগুলো সমান, এরও 4টে বাহু সমান, এরও 4টে বাহু সমান, কিন্তু দেখতে তো একই রকম হচ্ছে না। এর কোণগুলো 90 ডিগ্রি বলে পারপেন্ডিকুলার আকারে সব দেখতে, এর কোণগুলো 90 ডিগ্রি নয়। হ্যাঁ, বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, যেটা হয় সেটা হচ্ছে আবার প্রতিটি কোণ 90 ডিগ্রি, প্রতিটি কোণ 90 ডিগ্রি। কিন্তু রম্বসের প্রতিটি বাহু সমান হলেও, রম্বসেরও প্রতিটি বাহু সমান, রম্বসের প্রতিটি বাহু সমান হলেও কোণগুলি 90 ডিগ্রি নয়, তাই এরা সদৃশ হবে না। ঠিক আছে, দেখো এবার নিজের যুক্তি সাপেক্ষে আরো কিছুটা লিখতে পারো ঠিকঠাক ভাবে। হ্যাঁ, এতটা লিখলেও হবে। তাহলে সদৃশ বলা আছে, তাই উক্তিটি ভুল। হ্যাঁ, এখানে লিখবে, এখানে এইভাবে লিখবে, যেখানে আমরা খেয়াল করিনি এটা, যে বর্গক্ষেত্র এবং রম্বস, প্রথমে লিখবে বর্গক্ষেত্র এবং রম্বস সদৃশ, এই উক্তিটি ভুল। এর কারণ হিসেবে এবার এইটা। নেক্সট আরেকটা, দুটি পরস্পর সম্পূরক কোণের অন্তর π/3 অর্থাৎ 60 ডিগ্রি। হ্যাঁ, তাদের মানগুলো ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতি। আমরা মনে করছি বড় কোণটি, দুটি পরস্পর সম্পূরক কোণ মনে করছি, ধরি বড় কোণটি x, ধরি বড় কোণটি x ডিগ্রি এবং ছোট কোণ y বা xy হিসেবে লেখো। আচ্ছা, অতএব x প্লাস y সমান কত? এরা যেহেতু পরস্পর সম্পূরক, x প্লাস y 180 ডিগ্রি, আর বড় থেকে ছোটটা বিয়োগ x মাইনাস y π/3 সমান 60 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ, এদের অন্তর, তাহলে এবার x যোগ করে দিলে দুটোকে, x প্লাস y সমান 180 আর x মাইনাস y সমান 60 কেটে যাচ্ছে, 2x সমান 240, তাহলে x সমান 240/2, x সমান 120 ডিগ্রি। তাহলে y সমান কত? এই যে একে বসালে, যদি একে বসিয়ে দেওয়া হয়, যে x এর মান পেয়েছি 120 প্লাস y সমান 180, তাহলে y সমান 180 মাইনাস 120, তাহলে y সমান 60 ডিগ্রি। ঠিক আছে, আবার 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180, আর 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ইন্টু π/180, কেটে গেল 3 1, তাহলে π/3। আর একটা লিখবে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180, আর 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 120/180, 60 2 60 3 সমান 2π/3, 2π/3। তাহলে বলছে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান, যথা বড় কোণটির বা বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান 120 ডিগ্রি, বড় কোণটির বৃত্তীয় মান 2π/3, আর ছোট কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি, ছোট কোণটির বৃত্তীয় মান π/3। ঠিক আছে, 120 2π/3, 60 ডিগ্রি π/3, এইগুলো আসছে দেখো।
নেক্সট দেখো, এটা 8-এর দাগ পর্যন্ত হয়ে গেল 9-এর দাগের। নয় দাগের ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা 66/25, তবে ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করে। একদমই সহজ, যে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি দুটো ফর্মুলা হয়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এগুলো এটা থেকেই চলে আসবে। আচ্ছা, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 66/25। তাহলে ট্যান থিটাটাকে এ ভাবা হোক আর কট থিটাটাকে বি ভাবা হলে, ট্যান থিটাটাকে এ ভাবা হলে আর কট থিটাটাকে বি ভেবে নেওয়া হলে এইটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 66/25। তাহলে এই যে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, ট্যান ইন্টু কট 1 হয়ে যায়, তাহলে ট্যান ইন্টু কট এটা লিখছি প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট মানে 1/ট্যান থিটা, এইটা কেটে গেল 66/25, বা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 66/25, বা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার 66/25 মাইনাস 2, বা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার সমান, এটা 25 লসাগু 66 মাইনাস 25 দুগুণে 50, ঠিক আছে, বা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 16/25, বা তাহলে উভয় দিকে বর্গমূল করলে ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 4/5, এইটা চলে আসছে 4/5। বলছে যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, ট্যান থিটা গ্রেটার দ্যান কট থিটা দেওয়া আছে, এই কন্ডিশনটা এখানেও ম্যাচ করছে, সেটা ম্যাচ করে এই ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেবে অতএব ট্যান থিটা মাইনাস কট থিটার মান, অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান 4/5। 10-এরটা একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি, উচ্চতা 5 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আমরা 8 সেমি ধরে নিচ্ছি। ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান 8 সেমি, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 8 সেমি, ঠিক আছে। আচ্ছা, চোঙের উচ্চতা আবার দেওয়া আছে, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু 8 সেমি, ঠিক আছে। তাহলে অতএব লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2πRH এত বর্গ সেমি, ঠিক আছে। শর্তানুসারে শর্তানুসারে 2π এর মান 22-এর সাথে বসিয়ে দাও, আর আচ্ছা উচ্চতা তো দেয়া আছে, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 5 সেমি, r ইন্টু 5 ইজ ইকুয়াল টু বলা আছে কত, 154, সমান 2 ইন্টু 22-এর সাথে ইন্টু r ইন্টু 5, এইটা, ঠিক আছে।
বা আর ইজ ইকুয়াল টু 154 ইন্টু 1/2 ইন্টু 7/22 ইন্টু 1/5। 22 দিয়ে কাটলে 7 হয়ে যাচ্ছে, তাই তো? এখানে দেওয়া আছে উচ্চতা 5 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফলই তো চেয়েছে, পাই আর স্কয়ারে, এটা ভুলভাল হয়ে যাচ্ছে। অতএব লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল সমান 154 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, পাই আর স্কয়ার মানে 22/7 ইন্টু আর স্কয়ার সমান 154, বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু 154 ইন্টু 7/22, এটা কেটে গেলে 7 হয়ে যাচ্ছে, বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু 7 স্কয়ার, বা আর ইজ ইকুয়াল টু 7। অতএব লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 7 সেমি। লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 7 সেমি। অতএব চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ। 2 ইন্টু 22/7, 2 পাই আর, আর এর মান 7, এইচ এর মান 5, এত বর্গ সেমি। 7 কেটে গেল, 5/22 110, 220 হয়ে যাচ্ছে, 220 বর্গ সেমি। এই যে 5 দুগুণে 10, 5 দুয়ে 10, আর 22 ইন্টু 10, 220। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো 11টা। একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 16 পাই বর্গ সেমি থেকে কমে 4 পাই বর্গ সেমি হলো। গোলকের আয়তন এক্ষেত্রে কত শতাংশ হ্রাস পাবে? আচ্ছা, গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর সেমি। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে থাকে গোলকের ব্যাসার্ধ আর সেমি। এবার একবার কি হবে, দুটো আর এর মান ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ যখন প্রথম ক্ষেত্রে R1 সেমি, আর দ্বিতীয় ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ সমান R2 সেমি। তাহলে এই যে 4 পাই R1 স্কয়ার সমান, প্রথমে কত ছিল? প্রথমে এটা বেশি ছিল, 4 পাই R1 স্কয়ার সমান 16 পাই, 16 পাই। পাই কেটে দেওয়া হলো, 4 4 16, 4, বা R1 স্কয়ার সমান 4, তাহলে R1 সমান 2। অতএব ব্যাসার্ধ সমান 2 সেমি। আবার 4 পাই দ্বিতীয় ক্ষেত্রে যখন কমে গেছে, 4 পাই R2 স্কয়ার সমান কত হয়ে যাচ্ছে তখন? 4 পাই কেটে গেল, তাহলে R2 স্কয়ার সমান 1, তাহলে R2 সমান 1। অতএব গোলকের ব্যাসার্ধ সমান 1 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কতটা কমলো? অতএব ব্যাসার্ধ কতটা হ্রাস পেলো? ব্যাসার্ধ হ্রাস পেয়েছে, প্রথমে ব্যাসার্ধ 2 সেমি ছিল, যখন 2 সেমি অবস্থায় যখন ছিল তখন আয়তন কত? ব্যাসার্ধ, এবার এই দিকে করছি দেখো, গোলকের ব্যাসার্ধ 2 সেমি অবস্থায় গোলকের আয়তন সমান 4/3 পাই ইন্টু 2 কিউব, এত ঘন সেমি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 4 32, 32 পাই বাই 3। আচ্ছা, আর গোলকের ব্যাসার্ধ
গোলকের ব্যাসার্ধ 1 সেমি অবস্থায় গোলকের আয়তন সমান 4/3 পাই 1 কিউব এত ঘন সেমি সমান 4/3 পাই এত ঘন সেমি। তাহলে আয়তন হ্রাস পেল কতটা? আয়তন কমলো এই যে এইটা, মানে 32 পাই বাই 3 মাইনাস 4 পাই বাই 3 এত ঘন সেমি। 3 লসাগু হলে 32 পাই মাইনাস 4 পাই 28 পাই এত ঘন সেমি। এবার বৃদ্ধি বা হ্রাস সবসময় প্রাথমিকের ওপর। হ্যাঁ, তাহলে প্রাথমিক আয়তন ছিল 32 পাই বাই 3, অতএব আয়তন 32 বাই 3 এত ঘন সেমিতে হ্রাস পায় 28 পাই বাই 3 এত ঘন সেমি। ঠিক আছে, 1 ঘন সেমিতে হ্রাস পায় 28 পাই বাই 3 বাই 32 পাই বাই 3 এত ঘন সেমি। 3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 দিয়ে কাটলে 7/8 আর 100তে হ্রাস পায় সমান 7/8 ইন্টু 100 এত ঘন সেমি। ঠিক আছে, 4 দিয়ে কাটলে এটা কি চেয়েছে? আয়তন শতকরা কত হ্রাস পাবে, তাই তো? সমান 8 দিয়ে কেটে দিলে 8 বা 4 দিয়ে কাটছি 2, 4 25 2, 5 7 35 5, 5 7 হাতে 3, 7 14 3 17 এত, 8 2 16, 7 2 14 এত, 87.5। অঙ্কটা একটু বড় কিন্তু। অতএব আয়তন হ্রাস পাবে, আয়তন হ্রাস পাবে 87.5%। আয়তন হ্রাস পাবে 87.5%। এগারো, 12, 14, x-2, x plus 4, x plus 9, 11, 12, 14, x-2, x plus 4, x plus 9, 32, 38, 47, 32, 38, 47 এই তথ্য দেওয়া আছে। রাশিগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, এভাবে সাজানো আছে। এর মধ্যমা 28, x এর মান কত? আচ্ছা, তাহলে এগুলো বলেছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে। কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা পদ আছে। 9টা পদ, তাহলে মধ্যমা কত? অতএব মধ্যমা, মাঝের পদটা মধ্যমা 1 2 3 4, এদিকে 4টে সমান x plus 4। ঠিক আছে, শর্তানুসারে x plus 4 সমান মধ্যমা 24 বলে দিয়েছে, বা x সমান 24 মাইনাস 4 বা x সমান 20। অতএব x এর মান 20। ঠিক আছে, x এর মান 20। দেখো, তাহলে দেখো আজকের ক্লাসে 1 2 3 4 মডেল কোশ্চেন পেজ 17 এর, মডেল কোশ্চেন পেপার 17 এর 581 পেজের যে কোশ্চেন পেপার আছে তার 1 2 3 4 কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব। পরবর্তী ক্লাসে আমরা এই কোশ্চেন পেপারের 5 এর দাগ থেকে সলভ করা শুরু করবো। ওকে, যেমন এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।